কবরের নিচে আলো, চাঁদের আলোয় ঢাকা রাস্তা, বাতাসে ধুলা, দূরে কুকুরের হালকা ডাক। চারজন বন্ধু অমিত, ফরিদ, শুভ্র আর রেজিয়া লণ্ঠন হাতে এগোচ্ছে নবচন্দ্রপুরের দিকে। তারা সবাই কলকাতা থেকে এসেছে ইতিহাস বিভাগের ছাত্র একটি পুরনো ইস্ট ইন্ডিয়া গ্রেভইয়ার্ড নিয়ে গবেষণা করতে। চাঁদের আলো তাদের ছায়া লম্বা করে ফেলেছে, কুয়াশা ধীরে ধীরে জমছে রাস্তায়। একটা ভাঙা পাথরের ফটক, তাতে খোদাই করা 1862 ইস্টার্ন কোম্পানির সমাধি ক্ষেত্র। অমিতের হাতে থাকা নোটবুকে সেই নাম লেখা আছে লাল কালিতে। বাতাসে একটা পুরনো গন্ধ, মাটি, ছাই আর ফুলের পচা গন্ধের মিশ্রণ। ফরিদ ঠাট্টা করে বলে, ভূত যদি থাকে আজ রাতেই দেখা দেবে। কিন্তু শুভ্রের মুখে হাসি নেই। সে নিঃশব্দে তাকিয়ে থাকে কুয়াশায় ঢাকা গেটটার দিকে। বৃদ্ধ বলে, ওই কবরের পাশে কেউ রাত কাটায় না, আলোগুলো জ্বলে কিন্তু কেউ দেয় না। তারপর ধীরে ধীরে মিলিয়ে যায় অন্ধকারে। রিজিয়া হঠাৎ ফিসফিস করে, আলো? কোন আলো? কেউ উত্তর দেয় না। কুয়াশায় ঢাকা বিশাল জমি, পাথরের কবরগুলো তির্যকভাবে হেলে আছে। গাছপালার মধ্যে বাতাস নেই, শুধু শোনা যায় শুকনো পাতার খসখসানি। রাইফেলধারী ব্রিটিশ সেনাদের পুরনো কবর আর কয়েকটা অজানা নাম। রিজিয়া মোমবাতি জ্বালায়, আলোটা নড়ছে। সে পুরনো রেকর্ড পড়ছে। 1800 সালের বিদ্রোহের পর কয়েকজন দেশীয় সৈন্যকে গুলি করে এখানে কবর দেওয়া হয়েছিল। অমিত বলে, তাহলে এটা শুধু কবর না, অভিশপ্ত জমি। দূরে এক কবরের পাশে নীল আলো জ্বলে উঠল। ফরিদ বলে, ওটা জোনাকি। কিন্তু জোনাকি নয়, আলোটা স্থির, মাটির নিচ থেকে উঠছে। সবাই নিঃশব্দ হয়ে তাকিয়ে থাকে। অমিত একটা কবরের পাশে কিছু আঁচড়ানো দাগ দেখে, অদ্ভুত প্রতীক, চোখের মতো আকার। রিজিয়া বলল, এটা কি কোনো উপাসনা চিহ্ন? ফরিদ মাটি খোঁড়ে, আর সেই সময় একটা গন্ধ ছড়িয়ে পড়ে, পচা মাংসের মতো। চারিদিকে কেউ নেই, তবু শোনা যায় ফিস ফিস, চলে যাও। রিজিয়া কেঁপে ওঠে। শুভ্র লণ্ঠন উঁচু করে বলে, কেউ আছে? তখন বাতাস থেমে যায়। হঠাৎ শুভ্রর কাঁধে কারো হাতের ছোঁয়া। সে ঘুরে তাকায়, কেউ নেই। তার চোখ ফাঁকা হয়ে যায়, মুখ শুকনো।
অমিত তার ব্যাগ থেকে একটি পৃষ্ঠা বের করে 1863 সালের সংবাদপত্রের কাটিং। ইস্টার্ন কোম্পানির সৈন্যরা ভারতীয় কবর খুঁড়ে মুদ্রা চুরি করেছিল। অমিত ধীরে বলে, তাহলে অভিশাপটা তাদের ওপর, আর হয়তো এখন আমাদের ওপরও। কুয়াশার মধ্যে একটা নারী কণ্ঠের কান্না ভেসে আসে। রিজিয়া লণ্ঠন নিয়ে এগোয়, ফরিদ থামানোর চেষ্টা করে। শুভ্রর মুখে তখন এক বিকৃত হাসি, যেন অন্য কেউ তার ভেতরে কথা বলছে। একটি কবর ভেঙে যায়, মাটি থেকে কঙ্কাল দেখা যায়, চোখের গর্তে নীল আলো জ্বলছে। রিজিয়া চিৎকার করে ওঠে, লণ্ঠন পড়ে ভেঙে যায়, অন্ধকার। হঠাৎ তার হাত কেটে যায়, রক্ত মাটিতে পড়ে প্রতীকের ওপর। প্রতীক থেকে আলো উঠতে শুরু করে। ডায়েরিতে লেখা দেখা যায়, রুকায়া, বারিদ অ্যালাইভ, 1862। রিজিয়া ধীরে বলে, রুকায়া। হাওয়া ঠান্ডা হয়ে আসে। সাদা শাড়ি পরা এক নারী, চুল খোলা, মুখ আধা আধি ছায়ায় ঢাকা, চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। বাতাসে এক শো শ, যেন শতকণ্ঠে কান্না। সে বলে, আমরা ভুল করেছি। পেছনে কবরগুলো একে একে নড়ছে, যেন মাটি শ্বাস নিচ্ছে। We made a mistake. ফরিদের পালানোর চেষ্টা, ওয়াইড শট। সে দৌড় দেয়, কিন্তু প্রতিটি পথে কুয়াশা দেয়াল হয়ে দাঁড়ায়। তার চিৎকার মিলিয়ে যায় কুয়াশার মধ্যে। শুভ্রর ভয়ঙ্কর হাসি। তার চোখ কালো, মুখে বিকৃত হাসি। সে ফিসফিস করে, ওরা ফিরে এসেছে। তারপর মাটিতে মুখ গুজে দেয় নিজেই, যেন টানছে কিছু তাকে নিচে। রিজিয়ার মোশে অমিতকে ধরে টেনে বলে, চলো, এই কবরগুলো আমাদের ডাকছে। তারা দৌড়ে গেটের দিকে ছুটে যায়। গেট নিজে থেকেই বন্ধ হয়ে যায়।
আকাশে শব্দ, চিরতরে এখানে রইলে তোমরা। প্রতিটি কবর থেকে নীল আগুনের মতো আলো উঠছে। তার মধ্যে রুকায়া দাঁড়িয়ে, মুখে শান্তি ও প্রতিশোধের মিশ্র হাসি। সে নিজের হাত কেটে প্রতিটির ওপর রক্ত ফেলে দেয়। আত্মারা মুক্ত হও। হঠাৎ আলো নিভে যায়। ভোরের আলো, কবরগুলো শান্ত, বাতাস নিঃশব্দ, শুধু একটা লণ্ঠন জ্বলছে নিভে আসা আলোয়। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে কবরের পাশে 3টে জুতা, এক ভাঙা লণ্ঠন আর একটি নোটবুক পড়ে আছে। রিজিয়া নেই। আমরা ইতিহাস খুঁড়তে গিয়েছিলাম, কিন্তু ইতিহাস আমাদের গিলে ফেলল। এক বছর পর কবরের পাশে আবার আলো জ্বলে। দূরে দেখা যায় 4টে ছায়া লণ্ঠন হাতে এগোচ্ছে। বাতাসে ভেসে আসে পুরনো কণ্ঠ, চলো এবার আমাদের পালা। স্ক্রিন কালো হয়ে যায়।